শুধু আমরা না, দেশ বিদেশে সবাই বলতেছে এটা কি আমরা কি এটা তালেবানি যুগের দিকে যাচ্ছি, আমরা কি এটা আফগানি যুদ্ধের দিকে যাচ্ছি, আমরা কি আইএমএ জাহিলিয়াতের যুগে যাচ্ছি। এখানে একই হচ্ছে। এই দেশে তো কখনো মাজার ভাঙা হয়নি, এই দেশে তো কখনো ভিন্ন মতের কোনো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়নি, এই দেশে তো কোনো মানুষকে যদি অপছন্দ হয় সে সম্মানিত কোনো মানুষকে বেইজ্জতি করা হয়নি, আমাদের এই দেশে কখনো দেখিনি। ওই শেখ হাসিনা বলতো, শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ যাতে ভোটাভুটি না হয় উন্নয়নের নামে ইলেকশনটাকে ঠেকায় রাখা। আইয়ুব খানও বলতো, আইয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, ভোট না দেওয়া। এখন এরা বলতেছে যে সংস্কার, যে কথাটা, সংস্কার ছাড়া ইলেকশন হবে না, এর অর্থ হইল তারা ইলেকশনটা দিতে চায় না। আমরা যারা সাধারণ জনগণ আমরা ভাবতেই পারিনি, কল্পনাই করতে পারিনি যে এই ছেলেগুলো জামাতের হতে পারে। ষড়যন্ত্রটা করতেছে প্রথমত আমি বলবো জামাতে ইসলাম, বিএনপির বিরুদ্ধে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কথাটা কিন্তু মিথ্যা না। আমরা এমন কর্ম যদি করি যে কর্মটা মনে হয় আওয়ামী লীগ যা কিছু করেছে তার সে মন্দ কর্ম আমরা করছি, আওয়ামী লীগের কর্মটা ভালো ছিল, তাহলে তো অবশ্যই আওয়ামী লীগ আসবে, আসবে না কেন? ডিফেন্স না, আমরা যদি আবার এমন ভালো কাজ করি, সবাই যদি মনে করে যে না এই দলটা কোনোদিনই রাজনীতি দ্বারা প্রতিষ্ঠিত হবে না, এটা নির্ভর করে আমাদের কর্মের উপর। এই দেশের সমস্ত বর্তমান অন্ধকারের জন্য, অন্ধকার কুয়াশার জন্য জামাত একমাত্র দায়ী, কারণ তাদের লোভ ছিল এককভাবে তারা ক্ষমতা দখল করবে উইথ দ্য সাপোর্ট অফ ওয়ান পোর্শন উইদিন দ্য আর্মি। আর এই সব ছেলে পেলে যারা এক সময় সবই জামাত করত, সব জামাত শিবির করত, এদেরকে বিভিন্ন ডালে ডালে দিয়ে দিছে, কিন্তু মূল গুড়িটা হইল জামাত। এই সময়টিতে এসে আমরা যে পরিবেশ প্রেক্ষাপট দেখছি, বিএনপির একটা সহকারী দল, জামাত হিসাবেই জামাতকে বিএনপির একটা সহকারী দল হিসেবে আমরা লোকজনকে বিশ্বাস করতে জেনেছি। আমরা বারবার শুধু ট্যাগ লাগাতাম জামাত বিএনপি, বিএনপি জামাত, তার সরকার ইত্যাদি ইত্যাদি। এখন এই দলটা হঠাৎ করে বিএনপির বাইরে গিয়ে এতটা শক্তিশালী হয়ে পড়বে, বিএনপিকে এখন সেই দলের সঙ্গে কথা বলতে হবে, সেই দলের সাথে প্রতিযোগিতা করতে হবে, এটা বিএনপি ডিকশনারির মধ্যে ছিল না। জামাতের ছিল কিনা জানি না, যেহেতু তারা ভালো বলতে পারবে, বাট বিএনপি ডিকশনারিতে কখনোই ছিল না যে শিবিরের একজন নেতার সঙ্গে তাদের কথা বলতে হবে। এবং তাদের এই পলিসি এখন আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি। বিএনপির যারা লোকজন আছে, সমন্বয়কদের মধ্যে আমরা তাদের প্রতিচ্ছবি দেখতে পাই, নাগরিক কমিটির মধ্যে তাদের প্রতিচ্ছবি দেখতে পাই, রাজপথে তাদের চারিদিকে শুধু আমরা দাঁড়িপাল্লা আর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর দেখতে পাই। এখন এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য একটা পলিটিক্যাল ব্যালেন্স দরকার, একটা উন্মুক্ত রাজনীতি দরকার। এখন সেই উন্মুক্ত রাজনীতি করার চেষ্টাই বিএনপি করে যাচ্ছে, এটাই হলো আমার বক্তব্য। দুই নম্বরে এখানে একটা জিনিস চিন্তা করুন যে আমাদের সমাজে কতগুলো অস্থিরতা কিন্তু চলে এসেছে, যেটা ফজলুর রহমান সাহেব বলছিলেন, আমাদের ফজলুল ভাই বলছিলেন যে তিনি তার অপরাধ কি, তার অপরাধ হলো তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, তার অপরাধ হলো তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন, তিনি অন্য সবার মতো তাকে গালাগাল দিতে পারেন না, শেখ হাসিনাকে তিনি শেখ হাসিনাই বলেন। আওয়ামী লীগের লোকজন এই শেখ হাসিনাকে শেখ হাসিনা বলার জন্য তিনি শেখ হাসিনার যে সমালোচনা করেছেন আওয়ামী লীগ জমানাতে, বিএনপির কোনো লোক, জামাতের কোনো লোক এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ওনার যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, আওয়ামী লীগ একটা অভিশপ্ত দল, ওই যে বক্তব্যটি, ওটা জামাতের কোনো লোক, বিএনপির লোক 100 বছর গবেষণা করে এই ফজলুর রহমান সাহেবের মতো একটা ফিজিক্যাল স্ট্রাকচার, মুখ এবং ব্রেইন না থাকলে পারবে না। কিন্তু এই কথা বলার পরেও তাকে নিয়ে ছাত্রলীগের কোনো ছেলে একটা কার্টুন তৈরি করেনি, তাকে কোনোদিন রাস্তাঘাটে যুবলীগের কোনো লোক অপমান করেনি। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছে, তাকে তার ছিনিয়ে তাকে একদিন তুমি করে বলতে পারে, কোনো লোক কখনো টেলিফোন করে তাকে বলেনি তুমি এই কাজটা কেন করেছো বা আপনি কেন করেছেন, কেউ তাকে বলেনি। এই যে সহনশীলতা, এই সহনশীলতা থেকে এখন আমরা এমন একটা জায়গাতে ফান্ডামেন্টালিজমে চলে আসছি। এখন শুধু আমরা না, দেশ বিদেশে সবাই বলতেছে এটা কি আমরা কি এটা তালেবানি যুগের দিকে যাচ্ছি, আমরা কি এটা আফগানি যুদ্ধের দিকে যাচ্ছি, আমরা কি আইএমএ জাহিলিয়াতের যুগে যাচ্ছি। এখানে একই হচ্ছে। এই দেশে তো কখনো মাজার ভাঙা হয়নি, এই দেশে তো কখনো ভিন্ন মতের কোনো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়নি, এই দেশে তো কোনো মানুষকে যদি অপছন্দ হয় সে সম্মানিত কোনো মানুষকে বেইজ্জতি করা হয়নি, আমাদের এই দেশে কখনো দেখিনি। আমাদের এই দেশে ওয়াজ আপনার পছন্দ হচ্ছে না, ভালো কথা, কিন্তু ওয়াজের ময়দানে হুজুরকে নামিয়ে তাকে আচ্ছা মতো জুতো পিটা করার মতো ঘটনা আমরা তো এই দেশে কখনো দেখিনি। এই কোন সমাজের মধ্যে পড়লাম। এখন এই সমাজে যদি একজন 77 বছর বয়স্ক ফজলুর রহমান সাহেবকে তারই নাতির বয়সীর বা পুত্রীর বয়সের একজন লোক তাকে পৃথিবীর সবচেয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এমনভাবে কার্টুনকে বেজ্জতি করা হলো, তা আলটিমেটলি এটা সমাজের জন্য আমি মনে করি একটা ক্যান্সার, এবং সেই ক্যান্সারটা
যেই করে থাকুক, যদি বিএনপি করে থাকে, আওয়ামী লীগ করে থাকে, জামাত করে থাকে, তা অত্যন্ত নিন্দনীয় এই কাজগুলো। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে টেলিভিশন টকশোতে এসে উনি বারবার বলছেন যে আমি মুক্তিযুদ্ধের কথা বলছি, বলার পর আমাকে এইভাবে থ্রেট দেওয়া হচ্ছে। এখন এই থ্রেটের এগেনস্টে যদি জামাতের আমির মহোদয় উনি যদি বলতেন যে নো, আমরা এটা সাপোর্ট করি না, ইসলাম একটা সহনশীল ধর্ম, আল্লাহ রাসূলকে এত কাজ করার পর তো সে কখনোই কাজ বলেনি, আর যদি ওনার জবান থেকে, পবিত্র জবান থেকে এই ধরনের একটা কথা বের হতো, আমরা ধরে নিতাম যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, এটা একটা ভালো দল। আর যদি গোলাম পারওয়ার সাহেব এমন একটা কথা বলতেন, জামাতের অন্য 10 জন লোক বলতেন যে না, ফজলুর রহমান সাহেবকে নিয়ে অনলাইনে যে সমস্ত ঘটনা ঘটছে এবং তারা যে মতের অদর্শীর হোক না কেন, যারাই হোক না কেন, আমরা এই জিনিসগুলো পছন্দ করছি না, আমরা এটা ঘৃণা করি, এবং এইরকম একজন প্রবীণ রাজনীতিবিদের যদি কোনো কিছু হয় এটা জাতির জন্য লজ্জাকর, এবং তারা যদি বলতেন যে সরকারের উচিত তাকে প্রোটেকশন দেওয়া, এই কথাগুলো বিএনপির বলা উচিত, এই কথাগুলো জামাতের বলা উচিত। যখন মানুষ এরকম একটা ঘটনা ঘটে এবং চুপচাপ থাকে, চুপচাপ থাকার পর হয় কি, এই গজবটা সবার জন্য অনিবার্য হয়ে পড়ে। এই যে এখন বাংলাদেশে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা কথা বলছি, কয়জন কথা বলছে? 2 থেকে 3 জন, নট মোর দ্যান দ্যাট। কিন্তু দেখা যাচ্ছে বিদেশ থেকে আপনি বললেন মেরে ফেলবো, কেটে ফেলবো, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, লাঠি কাঙ্গার, মুগুর ভারেঙ্গা, হ্যাঁ খেয়ে ফেলেঙ্গা, কিন্তু ওটার কোনো ভ্যালু নেই। কিন্তু এই বাংলাদেশে এসে ঢাকা শহরে ঘুরে ফিরে আপনি তো সমালোচনা করে দেখেন না। তা আমরা তো শেখ হাসিনার জামানাতে এই কাজগুলো করে বাংলাদেশের যতটুকু রাজনৈতিক পরিবর্তন যা কিছু আছে, এটা বহু মানুষের, বলা হয় যে এ পলিটিক্যাল লিডার ইজ নট এ সিঙ্গেল পার্সন, ইজ এ কম্বিনেশন অফ ম্যানি পিপল। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, ধরুন একজন বঙ্গবন্ধু বা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি তাকে সিঙ্গুলার নাম্বার ধরতে পারেন না। একজন জিয়াউর রহমান তৈরি করার জন্য তার পিছনে কোটি কোটি মানুষের সম্মিলিত শ্রম একসাথে পিরামিড আকারে ওই চূড়ায় একজন জিয়াউর রহমান সাহেবকে বসিয়ে দিয়েছে। সিমিলারলি বঙ্গবন্ধু একজন সিঙ্গুলার নাম্বার নন। সেই 1952 সন থেকে শুরু করে একদম 75 সন পর্যন্ত, টিল নাও, এখন পর্যন্ত কোটি কোটি মানুষ তাদের ঘাম, শ্রম, মেধা, প্রেম, ভালোবাসা সবকিছু দিয়ে একটা পিরামিড তৈরি করে ওই মাথার উপরে একজন বঙ্গবন্ধুকে বসিয়ে দিয়েছে। তো কাজেই এই যে একটা ইনস্টিটিউশন গড়ে, পলিটিক্যাল সেম অবস্থা। আজ ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, ওই চেয়ারের পিছনে আমি গোলাম মোল্লা রনির 60 বছরের পুরনো একটা বাড়ি আছে, যে বাড়িটা শেখ হাসিনা গুড়িয়ে দিয়েছে মাটির সঙ্গে, একটা ইটও ছিল না ওই বাড়ির। আমার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, আমাকে অসংখ্য মামলা মোকদ্দমা, আমি তো এই সরকারের আমলে কোনো বেনিফিট পাইনি, কোনো কিছু পাইনি, কিন্তু আমি কেন আমাকে শাস্তি পেতে হলো? আমি শাস্তি পেয়েছি কথা বলার জন্য, কিন্তু বেনিফিট কে পেয়েছে? বেনিফিট এখন যারা আছে তারা বেনিফিট আছে। তাহলে এখন কি বলবেন আপনি? তাহলে এখন এই যে আমাদের মতো লোক যারা আছে, ফজলুর রহমান সাহেবের মতো লোকজন আছে, এখন তার একটা কথা আমার পছন্দ না হতে পারে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু তার অন্য যে কথাগুলোর কারণে আজ জামাতের কথা চিন্তা করেন, বিএনপির কথা চিন্তা করেন, জাস্ট 1 মিনিট শেষ করে দিতেছি, মানে তারা তো এই আগস্টের 1 তারিখ পর্যন্ত ছিল না, আগস্টের 5 তারিখ পর্যন্ত কাউকে দেখা যায়নি, অল্প কয়েকজনকে দেখা গেছে। তো যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে উনি একজন। এখন এসে তার একটা কথা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, আর আপনি অমনি তাকে ফাঁসিতে লটকাও, তাকে ঠ্যাং ভেঙে দাও, মেরে দাও, এই জিনিসগুলো অশোভনীয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 3টা জেলায়, নড়াইল সহ, যশোর সহ, ঝিনাইদহ, 3 জেলার তিনি 31 দফার উপরে কর্মশালায় ছিলেন। সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, কোর্ট বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত, বৃহৎ স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সেক্ষেত্রে ষড়যন্ত্র বিভিন্ন মহল লিপ্ত দেশে এবং বিদেশে, এটি উল্লেখ করেছেন। এটি আসলে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন? আর বৃহৎ স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখতে পাই যে গণতন্ত্র মঞ্চ যেভাবে ছিল, তেমনি ইসলামী দলগুলোও ছিল, জামাতও ছিল। ঐক্যবদ্ধের জায়গা থেকে কি আপনার দলের প্রধান এখন বলা যায়, তিনি এই ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, এই ঐক্যবদ্ধটা আসলে কিসের ভিত্তিতে হবে? আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন দেখছি রাজনীতিতে এত মানুষ এখানে রাজনীতি করতে আসছে, মনে সম্ভবত কেউ দরবেশ না। নিশ্চয়ই। আর রাজনীতি করার অর্থই হলো একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এবং মূল চাওয়াটা হলো একটা রাজনৈতিক দল তার আত্মত্যাগের মধ্য দিয়ে, তার সংগ্রাম, কঠিন সংগ্রামের মধ্য দিয়ে একটা পর্যায়ে পৌঁছে যেখানে সে মনে করে আমি রাষ্ট্র ক্ষমতা পাবো এবং সেই দায়িত্ব দিয়ে আমি মানুষের উপকার করব। এটাই থাকে মূলত রাজনৈতিক দল, বিশেষ করে প্ল্যাটফর্ম ভিত্তিক যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপির মতো রাজনৈতিক দল। তাদের 1969 সনের 24শে মার্চ এই একার মার্শাল ল নিয়ে আসলো। তখন সারা পাকিস্তানে, বিশেষ করে বাংলায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল বললে শুরু করে বলা হবে, একক দলই বলা যায়। কাজে বঙ্গবন্ধু প্রথম দিনই বলল, মার্শাল ল এসেছে, আইয়ুব খান চলে গিয়েছে, আমরা খুশি, কিন্তু আমরা ইহিয়া খানকে বলবো দ্রুত তুমি ইলেকশন দাও। একদম প্রথম 25শে মার্চ
1969 সনের 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে, মার্শাল ল দিয়েছেন, আইয়ুব খান চলে গেছেন, আমরা খুশি, কিন্তু আপনি দ্রুত ইলেকশন দেন। ইহিয়া খানের মতো একজন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর বা এই পাকিস্তানের মার্শাল ল তো কিন্তু 69 সনে ইলেকশন দিয়ে দিছে। বিএনপি আস্তে আস্তে বলতেছে না আরেকটু সময় নেন, কিন্তু সময় কিন্তু দেওয়া হয় নাই। আমরা যেখানে বুঝতেছি এখন যে নির্বাচন হলে পরেই আল্লাহর যদি রহমত হয়, মানুষের যদি দয়া হয়, ভিজিবলি যা দেখা যাচ্ছে বিএনপি রাষ্ট্র ক্ষমতা মানুষের দয়া পাইতে পারে। সেইখানে আমি যদি বলি ইলেকশন দাও, 3 মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার একটা ইলেকশন করতে পারে, তুমি 6 মাসে পারলা না, ঠিক আছে মানলাম, 1 বছরও পারবা না কেন? আমার কথাটাই, কোনো সংস্কার হচ্ছে না। সংস্কারের নামে ওই শেখ হাসিনা বলতো, শেখ হাসিনার মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, অর্থাৎ যাতে ভোটাভুটি না হয়, উন্নয়নের নামে ইলেকশনটাকে ঠেকায় রাখা। আইয়ুব খানও বলতো, আইয়ুব খানের মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, ভোট না দেওয়া। এখন এরা বলতেছে যে সংস্কার, যে কথাটা, সংস্কার ছাড়া ইলেকশন হবে না, এর অর্থ হইল তারা ইলেকশনটা দিতে চায় না। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, বিএনপি ইলেকশন চায়া কোনো খুব অপরাধ করতেছে না, এবং সেই ইলেকশন চাওয়ার কারণেই ষড়যন্ত্রটা করতেছে প্রথমত আমি বলবো জামাতে ইসলাম বিএনপির বিরুদ্ধে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কথাটা কিন্তু মিথ্যা না। 30টা বছর বুক দিয়ে আগলে রাখছে জামাতে ইসলামকে বিএনপি, আড়াল করে রাখছে। তা না হলে অস্তিত্ব থাকতো না আওয়ামী লীগের। এই 15 বছর শুধু বিএনপি তাকে বুক দিয়ে আগলায় রাখছে। এখন তার পরিণতি হইল জামাত যখন এই 5ই আগস্টে তার নামটা জেনারেল ওয়াকারুজ্জামান 1 নম্বরে বইলে ফেলছে যে এখানে জামাতের আমির আছে, তখনই মনে করছে হাম কি হুম নুরি, আমার নামটা তো দেখা যায় 1 নম্বর, তাহলে আমি বোধহয় ক্ষমতার মালিক। কথাটা এবং সেই থেকে তারা যে এই দেশের সমস্ত বর্তমান অন্ধকারের জন্য, অন্ধকার কুয়াশার জন্য জামাত একমাত্র দায়ী, কারণ তাদের লোভ ছিল এককভাবে তারা ক্ষমতা দখল করবে উইথ দ্য সাপোর্ট অফ 1 পোর্শন উইদিন দ্য আর্মি। আর এই সব ছেলে পেলে যারা এক সময় সবই জামাত করত, সব জামাত শিবির করত, এদেরকে বিভিন্ন ডালে ডালে দিয়ে দিছে, কিন্তু মূল গুড়িটা হইল জামাত। যারা আন্দোলনের কোঅর্ডিনেটর বলে কি 58 সমন্বয়ক, 158 জন, কয়জন গুলি খাইছে? কয়জন? একজন। তাদের 6 জনকে দেখছি শুধু হারুনের ভাতের হোটেল ডিবি হারুন ধরে নিয়ে 3 দিন ভাত খাওয়াইছে। তাদের পেছনে সমস্ত মানুষ দেখছে এরা ভাত খাইছে, সব দেখাইছে, এত ভীত ছিল গভর্নমেন্ট। আমি একটু ঠিক সেম বিষয়টা রনিবের কাছে আসি। যে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত জি, যারা মাঠে ছিলেন তারা আসলে একটা জেনারেল যে সমর্থন, মানুষের সাধারণ সমর্থনকে তারা হোল্ড করেছেন। আমরা যারা সাধারণ জনগণ, আমরা ভাবতেই পারিনি, কল্পনাই করতে পারিনি যে এই ছেলেগুলো জামাতের হতে পারে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড থিং হলো যে পরবর্তীতে যখন তারা ক্ষমতা এলো, যা কিছু এসলো, আমরা টুকটাক টের পাওয়া শুরু করলাম যে তারা জামাতের হতে পারে। তখন আমরা চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, জামাতে তো 17 বছর ছিল, তাদের উপর জুলুম অত্যাচার হয়েছে, তাদের ছেলেরা এখানে আছে, দেখি না কি করে। কিন্তু ও মাই গড, এখন দেখতেছি তারা যে কথা বলছে, কর্মকাণ্ড করছে, আমাদের নাড়ি বুড়ি ধরে টান দিচ্ছে। এখন আমাদের 72-এর সংবিধান ফেলে দিবে, এখন আমাদের 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে তাদের নানা রকম কথা। 72-এর সংবিধান নিয়ে বিএনপিরও কথা আছে। ফান্ডামেন্টাল যে জিনিসগুলো সেটা রাখতে চাই, রাখতে চাওয়ার পর এখন সেই জায়গাগুলোর কারণে কি হচ্ছে, এখন এই তাদের আচার আচরণ, কথাবার্তা এবং তাদের অ্যাম্বিশন, মানে এখন যে পর্যায়ে আছে এটাও সহ্য করা যেত। কিন্তু তারা কি করছে, তারা মির্জা ফখরুল সাহেবকে নিয়ে ট্রল করছে, তারা তারেক রহমান সাহেবকে নিয়ে ট্রল করছে, তারা বিএনপিকে নিয়ে বিভিন্ন রকম ট্রল করছে যে বিএনপির মধ্যে নাকি আওয়ামী লীগের ফ্যাসিজমের কণ্ঠস্বর তারা শুনতে পাচ্ছে, দিস সর্ট অফ ল্যাঙ্গুয়েজ। তো এখন এই জিনিসগুলো করার ফলে কি হচ্ছে, রাজনৈতিক বিবিধতা এমন পর্যায়ে চলে যাচ্ছে, যেহেতু বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগ বড় না বিএনপি বড়, এটা একটা ম্যাটার অফ কোশ্চেন। কারণ ক্ষমতায় থাকলে সবসময় 2 or 3% ভোট সবসময় সুইং করে, মোরালেস দুটো দলেরই জনপ্রিয়তা অলমোস্ট সেম। এখন বিএনপি যেহেতু এখন ফেভারেবল অবস্থায় আছে, এখন তাদের জনপ্রিয়তা আওয়ামী লীগের চেয়ে নর্মালি 3 or 4% বেশি হবে, এটা হলো স্বাভাবিক, আমাদের দেশে যা হয়। এত বড় একটা বড় দল এবং এই দলের যারা রাজনীতিবিদে আছেন সেখানে তাদের সবারই 50-60 বছরের সেই রাজনৈতিক প্রাজ্ঞতা। এখন তাদেরকে নিয়ে যখন একেবারে যুবক ছেলেরাও নাই, তরুণ ছেলেরা যখন কটূক্তি করছে, তারপরে আমাদেরকে রাজনীতি শেখাচ্ছে, আমাদেরকে সংবিধান শেখাচ্ছে। এবং একদিন এক তরুণ দেখলাম, তিনি বলছেন যে এখনকার যে সো কল্ড পলিটিশিয়ান, জি, মানে তথাকথিত রাজনীতিবিদ, তাদের সমস্যা হলো তারা এই প্রজন্মের ভাষা বুঝতে পারছেন না। কেউ কেউ এই জিনিসটা বলার চেষ্টা করছেন যে সো কল্ড পলিটিশিয়ান
এখানে দ্য পলিটিশিয়ান, দ্য পলিটিক্স অ্যান্ড সোকল, দ্য 3 সেন্টেন্স বা 3 ওয়ার্ড। তো এই সোকল পলিটিশিয়ান যারা আছেন তারা এই প্রজন্মের ভাষা বুঝতে পারছি না। তো এসে আসলে অবমাননা করার বক্তব্য হতে পারে না। আমার সন্তান যদি বলে যে তুমি আমাকে বুঝো না বা তোমার জ্ঞান নাই, গরিমা নেই, মূল ব্যাপার হলো ফজল ভাই এখানে আছেন, আমি আছি, আমি বিয়ে করেছি 1986, আমার প্রথম সন্তান 1993। আমার 3টা সন্তানই লেখাপড়ায় এই এখন যারা আছেন তাদের সবার চাইতে তাদের রেজাল্ট কোনো অংশে খারাপ না, বরং ভালো। তারা যে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে পড়াশোনা করেছেন, এরা যেখানে পড়াশোনা করেছে এই ঢাকা শহরের সবচেয়ে ভালো স্কুলে এবং সবচেয়ে ভালো কলেজে, ঢাকা কলেজে এবং গভর্নমেন্ট ল্যাবরেটরিতে বিকার ইউনিভার্সিটিতে আমার ছেলে মেয়ে পড়াশোনা করেছে। এখন পৃথিবীর সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে তারা অনার্স মাস্টার্স করার পর পিএইচডি করছে। এখন আমাকে যদি এই প্রজন্মের কোনো একজন লোক বলে যে আমি তার ভাষা বুঝি না, তাহলে আমার এই ছেলের সন্তানগুলোকে যে তাদের সফলতার জায়গায় নিয়ে গেলাম বা আমি আজকের এই জায়গাতে আসলাম, আমার তো নিজের প্রতি ঘৃণা এসে গেছে। তো এই জিনিসটাই শুধু বললাম যে মুখ থাকলেই সব কথা বলতে হয় না, হাত থাকলেই বেশি নড়াচড়া করতে হয় না। তেমনি আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ কি আবার আসবে? আমার মূল ব্যাপার হলো আমরা এমন কর্ম যদি করি যে কর্মটা মনে হয় আওয়ামী লীগ যা কিছু করেছে তার চেয়ে মন্দ কর্ম আমরা করছি, আওয়ামী লীগের কর্মটা ভালো ছিল, তাহলে তো অবশ্যই আওয়ামী লীগ আসবে। আসবে না কেন? ডিফেন্স অন আমরা যদি আবার এমন ভালো কাজ করি, সবাই যদি মনে করে যে না এই দলটা কোনোদিনই রাজনীতি দ্বারা প্রতিষ্ঠিত হবে না, এটা নির্ভর করে আমাদের কর্মের উপর। ছোট্ট করে আর একটু জানতে চাই, জনাব সালাউদ্দিন আহমেদের কথার যে সূত্র ধরে তিনি নিবন্ধিত দলগুলোর নির্বাচনের কথা বলেছেন, আমরা যতটা জানি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিবন্ধন আছে কিন্তু জামাতের নিবন্ধন এখনো ফিরে পায়নি। তাহলে এখানে কি মানে এখানটায় কিভাবে দেখছেন এই যে তার বক্তব্যের যে জায়গায়? তার বক্তব্যের অনেক সুদূর প্রসারী দিক আছে। এখানে জামাতের সঙ্গে যেহেতু বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে, সংগতির কারণে বিএনপি চেষ্টা করবে জামাতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য। এখন এখানে আমরা আমাদের সেই আগের সেই খাতিরই নেই। কিন্তু ঐক্যের কথাও বলেছে আবার আজকে। হ্যাঁ, ঐক্যের কথা থাকবে, ঐক্যের মধ্যে পারিবারিক সম্পর্ক একরকম, ব্যক্তিগত সম্পর্ক একরকম, আর রাজনীতি করার জন্য তো আমাকে সেখানে প্রতিযোগিতা করতে হবে, আমি তো আমার জায়গা ছেড়ে দেবো না। ফলে এটা হতে পারে জামাত এখনো নিবন্ধিত হয় নাই, ফলে সেই নিবন্ধিত না হয়ে ছিল মানে আদালতে তাদের সেইভাবে যদি হয়। আর অন্যদিকে আওয়ামী লীগের ব্যাপারে একটা স্বাভাবিক ব্যাপার হলো আওয়ামী লীগ আসলে বাংলাদেশে কেউ নিষিদ্ধ করতে চায় না, নো ওয়ান। যারা পলিটিক্স করতে চায়, ইভেন জামাতও না, তারা যে জিনিসটা চায় আওয়ামী লীগের যে সমস্ত লোক অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তারা এই দলের নেতৃত্ব থেকে বাদ হয়ে যাক এবং বেশি যারা গুনাহ করেছে তাদের শাস্তি হোক, এই এতটুকু আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তি।